সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। যদি হঠাৎ করে পৃথিবীর ৩০% বেশি জ্বালানি সরবরাহ একসাথে ঝুঁকির মুখে পড়ে, যদি একের পর এক দেশ অদৃশ্য আক্রমণের শিকার হয় আর আপনি বুঝতেই না পারেন আসল যুদ্ধটা কোথায় হচ্ছে, তাহলে কি সেটাকে আমরা সাধারণ যুদ্ধ বলবো? আজকের বাস্তবতা ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে। কারণ এই মুহূর্তে যে সংঘাত চলছে সেটি শুধু মিসাইল বা ড্রোনের যুদ্ধ নয়, এটি একটি পরিকল্পিত ছায়াযুদ্ধ, যেখানে আক্রমণ হচ্ছে এক দেশ থেকে, নির্দেশ আসছে আরেক দেশ থেকে, আর প্রভাব পড়ছে পুরো বিশ্বের ওপর। একদিকে হরমুজ প্রণালী, অন্যদিকে বাব এল মানদেব, মাঝখানে একের পর এক প্রক্সি আক্রমণ। এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই পুরো খেলাটার আসল নিয়ন্ত্রণ কার হাতে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই বিশেষ বিশ্লেষণধর্মী বুলেটিনে আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এমন এক জটিল, বহুস্তর এবং ক্রমাগত রূপ বদলানো ভূ-রাজনৈতিক বাস্তবতা, যেখানে সরাসরি যুদ্ধের পাশাপাশি চলছে ছায়াযুদ্ধ, প্রক্সি সংঘর্ষ, কৌশলগত বিভ্রান্তি এবং ক্ষমতার অদৃশ্য খেলা। মধ্যপ্রাচ্যের এই অস্থির প্রেক্ষাপটে ইরান কি করছে, কেন করছে এবং তার প্রতিটি পদক্ষেপের পেছনে আসলে কি গভীর কৌশল লুকিয়ে আছে, আজ আমরা সেটাই বিশদে বিশ্লেষণ করব। প্রিয় দর্শক, আমরা সাধারণভাবে যখন ইরানের সামরিক শক্তির কথা ভাবি, তখন প্রথমেই মাথায় আসে নিউক্লিয়ার অস্ত্র, ব্যালিস্টিক মিসাইল, এই ধরনের সরাসরি ধ্বংসাত্মক ক্ষমতা। কিন্তু বাস্তব চিত্রটা একটু ভিন্ন। ইরানের আসল শক্তি সবসময় দৃশ্যমান নয়, অনেক সময় সেটি থাকে অদৃশ্য, ছায়ার আড়ালে, এবং সেটি সবচেয়ে বিপজ্জনক, কারণ সরাসরি যুদ্ধের বদলে ইরান দীর্ঘদিন ধরেই বেছে নিয়েছে প্রক্সি ওয়ার বা প্রতিনিধির মাধ্যমে যুদ্ধ পরিচালনার কৌশল। এখন যে তথ্য সামনে আসছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে, সাম্প্রতিক সময়ে সৌদি আরবের ওপর যে ড্রোন হামলা হয়েছে তা সরাসরি ইরান থেকে চালানো হয়নি, বরং ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়াদের মাধ্যমে এই হামলা পরিচালিত হয়েছে। অর্থাৎ আক্রমণের সূত্র ইরাক, কিন্তু নির্দেশ এবং পরিকল্পনা এসেছে তেহরান থেকে। এটি ইরানের পুরনো এবং পরীক্ষিত কৌশল, নিজে সামনে না এসে অন্যকে দিয়ে যুদ্ধ করানো। প্রিয় দর্শক, এই কৌশল নতুন নয়, বহু বছর ধরেই ইরান এই প্যাটার্ন অনুসরণ করছে। সরাসরি ময়দানে নেমে যুদ্ধ করার বদলে তারা ব্যবহার করে বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী, যাদের আমরা বলি প্রক্সি ফোর্স। এই গোষ্ঠীগুলো কখনো লেবাননে, কখনো ইরাকে, কখনো ইয়েমেনে সক্রিয় থাকে। তারা স্থানীয়ভাবে লড়াই চালায়, কিন্তু তাদের পিছনে থাকে ইরানের সমর্থন, অস্ত্র, প্রশিক্ষণ এবং কৌশলগত নির্দেশনা। এখন আসুন আমরা একটু গভীরে যাই। কেন ইরান এই কৌশল ব্যবহার করে? প্রথমত, এতে দায় এড়ানো যায়। আন্তর্জাতিক অঙ্গনে ইরান বলতে পারে, আমরা তো হামলা করিনি, অথচ বাস্তবে তাদের প্রভাব এবং অংশগ্রহণ থেকে যায়। দ্বিতীয়ত, এতে যুদ্ধের পরিসর ছড়িয়ে পড়ে, একটি নির্দিষ্ট ফ্রন্টে সীমাবদ্ধ থাকে না। আর তৃতীয়ত, এটি প্রতিপক্ষকে বিভ্রান্ত করে, কারণ তারা বুঝতে পারে না কোথায় আসল লক্ষ্য স্থির করতে হবে। এখন যদি আমরা সাম্প্রতিক ঘটনাগুলো দেখি, তাহলে একটি স্পষ্ট প্যাটার্ন চোখে পড়ে। সেন্টার অফ গ্র্যাভিটি বা যুদ্ধের কেন্দ্রকে বারবার পরিবর্তন করা হচ্ছে। প্রথমে আঘাত হানা হয়েছিল তেহরানে, সেখানেই ছিল নেতৃত্ব, সেখানেই ছিল রাজনৈতিক এবং সামরিক বিশ্লেষণের কেন্দ্র। কিন্তু এরপর হঠাৎ করে আলোচনার কেন্দ্র সরে যায় স্ট্রেট অফ হরমুজে। বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়, এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? তারপর আবার নতুন ইস্যু, বাব এল মানদেব। আবারও বিশ্বজুড়ে উদ্বেগ, কারণ এই দুই পথ মিলিয়ে বিশ্বের বিশাল অংশের জ্বালানি সরবরাহ নির্ভর করে এই রুটগুলোর ওপর। যদি এগুলো একসাথে বন্ধ হয়ে যায় তাহলে বৈশ্বিক অর্থনীতি কেঁপে উঠবে। এরপর আবার নতুন ফ্রন্ট, লেবানন। সেখানে হিজবুল্লাহ সক্রিয় হয়ে ওঠে, ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ তীব্র হয়, আবার বিশ্ব মিডিয়ার নজর সেদিকে ঘুরে যায়। এবং এখন ইরাক, ইরান সমর্থিত মিলিশিয়ারা সক্রিয় হয়েছে, ড্রোন হামলা, ইনফ্রাস্ট্রাকচার লক্ষ্য করে আক্রমণ, সব মিলিয়ে একটি নতুন যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে। প্রিয় দর্শক, এই পুরো প্রক্রিয়াটিকে বলা হচ্ছে শিফটিং সেন্টার অফ গ্র্যাভিটি, অর্থাৎ যুদ্ধের কেন্দ্রকে বারবার পরিবর্তন করা, যাতে প্রতিপক্ষ বিভ্রান্ত হয় এবং মূল লক্ষ্য থেকে মনোযোগ সরে যায়। এখন প্রশ্ন আসে, পরের ধাপ কি? বিশ্লেষকরা বলছেন, পরের ধাপে সক্রিয় হতে পারে ইয়েমেনের আনসারুল্লাহ, বা যাদের আমরা হুথি নামে চিনি। তারা ইতিমধ্যেই লোহিত সাগরের আশেপাশে প্রভাব বিস্তার করে রেখেছে। যদি তারা পুরোপুরি সক্রিয় হয় তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। ভাবুন, একদিকে ইরাক থেকে হামলা, অন্যদিকে লেবানন থেকে রকেট, দক্ষিণে ইয়েমেন থেকে হুমকি।
একটি দেশ নয়, একাধিক দিক থেকে চাপ তৈরি করা হচ্ছে। এটি ইরানের কৌশল, মাল্টি ফ্রন্ট প্রেসার। এখন একটু অন্যদিকে নজর দিই, যুক্তরাষ্ট্র এবং তার অবস্থান। প্রথমে শক্ত অবস্থান, রেজিম চেঞ্জের কথা বলা হয়েছিল। পরে সেই অবস্থান কিছুটা নরম হয়, আবার ফোকাস যায় মিলিটারি ক্ষমতা ধ্বংসের দিকে। কিন্তু বাস্তব হল, ইরানের শক্তি নৌবাহিনী বা বিমান বাহিনীতে নয়, তাদের আসল শক্তি ড্রোন, মিসাইল এবং প্রক্সি নেটওয়ার্ক। এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ প্রচলিত যুদ্ধের ধারণা দিয়ে এই পরিস্থিতি বোঝা যাবে না। এখানে যুদ্ধ হচ্ছে ছায়ায়, তথ্যের আড়ালে এবং কৌশলের স্তরে। প্রিয় দর্শক, আমরা যদি পুরো ঘটনা প্রবাহকে একসাথে দেখি, তাহলে বুঝতে পারি এটি কোনো সাধারণ সংঘর্ষ নয়, এটি একটি দীর্ঘমেয়াদী, পরিকল্পিত এবং বহুস্তরীয় কৌশল। ইরান চেষ্টা করছে একদিকে নিজেকে সরাসরি যুদ্ধ থেকে দূরে রাখতে, অন্যদিকে রাজনৈতিক প্রভাব বাড়াতে এবং একই সাথে প্রতিপক্ষকে বিভ্রান্ত রাখতে। আর এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বড় ঝুঁকি কোথায়? ঝুঁকি হল ভুল হিসাব। একটা ভুল পদক্ষেপ, একটা ভুল প্রতিক্রিয়া পুরো অঞ্চলকে বড় ধরনের যুদ্ধে ঠেলে দিতে পারে। বিশেষ করে যখন জ্বালানি রুট, আন্তর্জাতিক বাণিজ্য এবং কৌশলগত সামুদ্রিক পথগুলো জড়িত, তখন এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে। প্রিয় দর্শক, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। প্রতিদিন নতুন ফ্রন্ট, নতুন কৌশল, নতুন বার্তা সামনে আসছে। তাই শুধু ঘটনাগুলো জানা যথেষ্ট নয়, বোঝা দরকার এর পেছনের প্যাটার্ন। আজকের এই বিশ্লেষণে আমরা সেই প্যাটার্নটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, কিভাবে একটি দেশ সরাসরি যুদ্ধ না করেও পুরো অঞ্চলকে প্রভাবিত করতে পারে, কিভাবে যুদ্ধের কেন্দ্রকে বারবার পরিবর্তন করে কৌশলগত সুবিধা নেওয়া যায়, এবং কিভাবে ছায়াযুদ্ধ বাস্তব যুদ্ধের চেয়েও জটিল হয়ে উঠতে পারে। শেষ করার আগে একটা কথাই বলবো, এই পরিস্থিতি এখনও স্থির নয়, সামনে আরও পরিবর্তন আসতে পারে। নতুন জোট, নতুন সংঘর্ষ, নতুন সমীকরণ, সবকিছুই সম্ভব।